যে প্রতিবাদ এবং যে প্রতিবাদকে হাতিয়ার করে এখানে অনশন কর্মসূচি চলছে, সেই অনশন কর্মসূচি কয়েকদিন পার হয়ে গেছে, তাদের মঞ্চে এখন সালাইনের ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে আমি মানসিকভাবে অত্যন্ত পীড়িত। এবং সেই সঙ্গে তাদের যে দাবি, সেই দাবির প্রতি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার সমর্থন জানাই এবং তাদের সঙ্গে সমব্যথী হয়ে তাদের হতাশা, তাদের বঞ্চনার সঙ্গে সুরে সুর মিলিয়ে আমি গুটি কয়েক কথা বলতে চাই। সর্বপ্রথম এই সেই ঠাকুরনগর, আমি মনে করি একটা ইতিহাস প্রসিদ্ধ একটা তীর্থস্থানে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গ। বহুদিন আগে আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, একটা পরিদর্শন এসেছিলাম বনগা রেল স্টেশন পরিদর্শন এসেছিলাম। তখন আমার যে রেলগাড়িটায় আমি এসেছিলাম, তারা বলছিল এই দেখুন ঠাকুরনগর দেখা যাচ্ছে রেল লাইনের ধারে। আর সেই রেল লাইনের ধারে ঠাকুরনগরে কিভাবে কখনো আসবো তা আমি ভেবেছিলাম না। বাংলার সকলেই জানে ঠাকুরনগর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের কথা বাংলার সকলেই জানে। আরো জানে ঠাকুরনগর শুধু ঠাকুরনগরই নেই, ঠাকুরনগর একটা রাজনৈতিক নগরে রূপান্তরিত হয়েছে। অতএব সারা বাংলার মানুষ এই নগর সম্পর্কে সম্মত হয়েছে। আমাদের দিদি মমতা ঠাকুর, যার সঙ্গে আমি এমপি ছিলাম লোকসভায়, উনি রাজ্যসভায় আছেন, আমি গত লোকসভায় হেরে গেছি, তাই প্রাক্তন লোকসভার সাংসদ হয়ে গেছি। 2019 সালে পার্লামেন্টে ছিলাম বিরোধী দলের নেতা হিসেবে। যখন নাগরিক আইন পাস হয়, তখন আমরা আমাদের বক্তব্য রেখেছিলাম, সেসব কথায় করে আসছি না আসছি। আমি যে মুর্শিদাবাদ জেলায় থাকি, সেখানে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে। আমার নিজের লোকসভা কেন্দ্রের অধীনে শ্রীকৃষ্ণপুর একটা গ্রাম আছে। সেই গ্রামে একই রকম ভাবে ডঙ্কা বাজানো, কাঁসর বাজানো, তাদের উৎসাহ আমি জানি, আমি দেখেছি। হাতে কাপ আর মুখে নাম, এই হলো মতুয়া সব থেকে বড় পরিচয়। মতুয়া সম্প্রদায় সম্পর্কে বাংলার মানুষের কাছে আরো স্পষ্ট বিশদে ব্যাখ্যা থাকা দরকার। মতুয়া কোনো বিচ্ছিন্ন একটা সম্প্রদায় নয়। এই ভারতবর্ষে মেইন স্ট্রিমে মূল প্রবাহে থাকা জাতিবাদে আক্রান্ত সমাজের একটা পিছিয়ে পড়া অংশ। ব্রিটিশ আমলে যাকে ডিপ্রেস ক্লাস বলা হতো, পরে শিডিউল কাস্ট, যাকে কোথাও বলা হয় দলিত। সব বিষয়গুলো নিয়ে আমাদের কাছে খুব স্পষ্ট বাংলার মানুষের ধারণা আছে বলে আমার ধারণা। হয়তো যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা
যতটা গভীরভাবে অনুধাবন করে সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই তার প্রতিফলন দেখা যায়। এই মতুয়া সমাজের দীর্ঘ ইতিহাস। মতুয়া সমাজ ভোটের অধিকারের জন্য শুধু লড়ছে তা নয়, মতুয়া সমাজ হল একটা সামাজিক এবং অর্থনৈতিক প্রতিবাদ বিদ্রোহ আন্দোলনের একটি নাম। এটা একটা আন্দোলনের নাম। আন্দোলন শ্রী শ্রী অবতার হরিচাঁদ ঠাকুর তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষের মর্যাদা, পরিচয়, অস্তিত্ব রক্ষা করবার জন্য বহুদিন আগে বাংলাদেশে আন্দোলনের সূচনা করেছিল। হরিনাম করে কোন আন্দোলন হয়, ভারতবর্ষের মানুষ প্রথম দেখেছিল হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের প্রয়াস। এই ভারতবর্ষে ব্রিটিশ আমলে আপনারা জানেন নীল বিদ্রোহ হয়েছিল, 3টি করে রেবেলিয়ন। সেই নীল বিদ্রোহে আজকে ওপার বাংলা, আজকে এপার বাংলা সব বাংলা তখন এক ছিল। 1860 সাল তখন মনে করে দেখুন এই পাশের দিনের নদিয়া বিশ্বাস ভাতৃদ্বয়, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, তাদের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল কৃষকের অধিকার রক্ষার্থে, সেটা শুধু নদিয়াতে নয়, নদিয়া, মুর্শিদাবাদ, পাবনা, ফরিদপুর, যশোর বিস্তীর্ণ এলাকায় জুড়ে হয়েছিল। কারণ কি বলতো? কারণ মতুয়া সম্প্রদায় হচ্ছে মূলত কৃষি সম্প্রদায়। সমাজে উচ্চ বর্ণের জাতির মানুষের কাছে যাদের বঞ্চনা সহ্য করতে হয়েছিল, সেদিনের ভারতবর্ষের জাতি কোথা? এই মতুয়া সম্প্রদায়কে পিছিয়ে রেখেছিল। শিক্ষা ছিল না, স্বাস্থ্য ছিল না, ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল না। তাই তাদেরকে ধর্মান্তকরণ করার জন্য নানা প্রলোভন, নানা টোপ, সেই সম্প্রদায়কে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন অবতার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরেরা। কি করতে হবে? শিক্ষার প্রসার করতে হবে, পরিবারকে স্বীকৃতি দিতে হবে। পরিবারের ধারণা মতুয়া আন্দোলনের সব থেকে বড় অবদান। আজকে আধুনিক সমাজ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ব্যক্তি শুধুমাত্র নিজের ভালো মন্দ নিয়ে চিন্তা করে, তখন সংসার, পরিবার, সংসারের থেকেও পরিণাম, সংসারের থেকেও সন্ন্যাসী জীবনযাত্রা, সব মিলিয়ে যে ভাবনা, সেই ভাবনার জন্মদাতা হলেন এই যুগাবতের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। শুনলে অবাক হবে, আজকের সংবিধানের যিনি প্রণেতা, যার হাত ধরে ভারতের সংবিধান রচনা হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর। সেই বাবা সাহেব আম্বেদকরকে স্বাধীনতার আগে, অর্থাৎ যখন দেশ ভাগ হয়নি, তখন এই বাংলা থেকে পিছিয়ে পড়া মানুষেরা, ফেডারেশন অফ শিডিউল কাস্ট, যাদের নেতৃত্বে ছিলেন এই ঠাকুরবাড়ির অবতারেরা, তারা তাকে ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, জাতীয় সংসদে পাঠিয়েছিলেন পিছিয়ে পড়া মানুষের কথা বলা। দেশ ভাগ হয়ে গেল, আম্বেদকর সাহেবের আর তো এমপি থাকা হবে না, জাতীয় সংসদে তো তার সদস্য থাকা হবে না। তখন কংগ্রেসের নেতৃত্ব
তাকে বোম্বে থেকে প্রতিনিধি করে ভারতবর্ষের জাতীয় সংসদে পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছিলেন। সেদিনে রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু তারা বাবা সাহেব আম্বেদকরের অবদানকে শিক্ষাকে তারা গুরুত্ব দিতে চেয়েছিলেন। বাবা সাহেব আম্বেদকরকে খাতির করেছিল সেদিন এই ভারতবর্ষের উচ্চ জাতের মানুষেরা, কারণ তিনি শিক্ষিত ছিল। সেই কথার উদাহরণ আমরা দেখতে পাই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ভাষণ। শিক্ষা, শিক্ষাই তোমাকে শক্তি দেবে, শিক্ষাই তোমাকে জ্ঞান দেবে, শিক্ষাই তোমাকে অপরের থেকে নিজে আলাদা পরিচয় রক্ষা করতে সাহায্য করবে। তাই আপনি দেখবেন যেখানে আমরা এখন রিফিউজি, আমি নিজেও রিফিউজি, আমি চট্টগ্রামের বাসিন্দা আমরা ছিলাম, আমরা ওপার বাংলা থেকে পালিয়ে আসা রিফিউজি তো বটে। এখানে চট্টগ্রামের লোক আসছে জানি না, আমি চট্টগ্রামের, আমার পরিবারের আদিবাসী। তাই যে কোনো রিফিউজি কলোনিতে আপনি যাবেন, আপনি দেখতে পাবেন হয়তো টিনের ঘর, দুটো লাউ গাছ, দুটো বেগুন গাছ, একটু পালং শাক, একটু লাল শাক, একটা ডাঁটার গাছ, একটা আমড়া গাছ হতে পারে। বাইরে থাকবে চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ গ্র্যাজুয়েট পাবে, এমএ পাবে, 12 ক্লাস পাবে, শিক্ষা দীক্ষা পোশাক পোশাক দিতে পারে। একটা সামাজিক এবং অর্থনৈতিক আন্দোলনের যিনি প্রণেতা এই যুগপৎ ঠাকুর, তাদের ভাবনার